এই ব্যাপক হিংসার রিপোর্ট করার পরে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা স্বীকার করেছিল যে তারা ক্ষমতায় এলে বাংলাদেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর আব্দুল বারাকাত তার সাম্প্রতিক প্রকাশিত বই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচারে লিখেছেন, আগামী ৩০ বছরে বাংলাদেশে কোন হিন্দু ধর্মাবলম্বী থাকবে না। গত ৫০ বছর ধরে চলা অত্যাচারের ফলে দেশ ত্যাগের হার সেটাই নির্দেশ করে। পরিস্থিতি অনেক উদ্বেগজনক, কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে হুত এর সহানুভূতিশীলরা বসে আছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মহিলাদের সম অধিকারকেও তারা মান্যতা দেয় না। বাংলাদেশের উচ্চ আদালত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তরসূরিদের পক্ষে দেশের চাকরির কোটা পদ্ধতি আবার চালু হবার রায়ের একদিন পর ৬ জুন প্রায় ৫০০ শিক্ষার্থী তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। এর ঠিক ২ মাস পরে ৫ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ১৫ বছর শাসন করেছিলেন, তিনি ক্ষমতা ত্যাগ করেন এবং ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান একটি টেলিভিশন ভাষণে একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। এর ঠিক পরে ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন। নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেন। তার দায়িত্ব নেবার পরপরই বাংলাদেশে এক চরম নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়। তার শাসনকালে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের কিছু সম্প্রদায় যেমন আহমদিয়া ও শিয়া সম্প্রদায়ের মানুষেরা এক নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের পরই হিন্দু মন্দির, হিন্দু বসতি, এমনকি শ্মশানও বাদ যাচ্ছে না এই হামলার তালিকা থেকে। এর পাশাপাশি জোর করে ধর্মান্তর, হিন্দু মেয়েদের অপহরণ তো আছেই। শেখ হাসিনার পদত্যাগের ৫ ঘণ্টার মধ্যেই যে হামলা শুরু হয়েছিল তা এখনও পর্যন্ত চলে আসছে। ইতিমধ্যে বাংলাদেশে এই সংখ্যালঘুদের প্রতি হিংসা এক ভারত বিরোধী মোড় নিয়েছে। এখন হিংসাগুলিতে হিন্দুদের বড় আকারে টার্গেট করা হচ্ছে। হিন্দুদের মন্দির, বাড়িঘর ও দোকান লুট করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। যা পাইছে সব আমার নিয়ে গেছে। তারপর মাইয়া বিচ্ছেদের উপর আদে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে? আমরা তো একটু নিরাপদ চাইছি, আমরা তো কোনো রাজনীতিতে যাইনি। উত্তরবঙ্গ ও আসাম সীমান্তে হিন্দুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের জীবন, সম্মান এবং মর্যাদা বাঁচানোর জন্য ভারতে পাড়ি দেওয়ার অনুরোধ করা হয়েছে এবং ভারতে শরণার্থী মর্যাদা এবং রাজনৈতিক আশ্রয় ছাড়া তাদের কাছে আর কোনো পথই খোলা নেই। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর তথ্য অনুসারে ৫ই আগস্ট থেকে ২০ আগস্ট এর মধ্যে কমপক্ষে ১,০৬৮টি হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর। প্রকৃত সংখ্যা এর থেকে যা অনেক বেশি। এরই মধ্যে জেল থেকে কট্টর মৌলবাদীদের ছাড়া হয়েছে, যা এক নতুন বিপদ ঘণ্টি বাজছে। জামাতে ইসলামী সমেত সমস্ত দোষী মৌলবাদী নেতাদের মুক্তি দেয়া হয়েছে। জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ ১৮ কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। যে কিনা আনসার উল্লাহ বাংলা টিমের মাথা এবং ইসলামিক অর্গানাইজেশনের লিডার, যে কিনা ২০১৩ এবং ২০১৫ সালে নাস্তিক ব্লগারকে নৃশংসভাবে হত্যা করেছিল, তার মুক্তি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এক নতুন প্রহসন বানিয়ে দিয়েছে। নতুনভাবে বিএনপি, হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী সহ অন্যান্য কট্টরপন্থী দলের সাথে জোট বাঁধার চেষ্টা করছে। আশা করা যাচ্ছে তারা হয়তো নির্বাচনে অংশও নেবে। তবে নবগঠিত ১৭ জন সদস্য নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রীদের তালিকায় যে চমকপ্রদ নাম স্থান পেয়েছে তা হল ইসলামিক মৌলবাদী আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, যিনি এফ.এম. খালিদ হোসেন নামে পরিচিত। আবুল ফয়েজ হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ছিলেন এবং বর্তমানে বাংলাদেশি দেওবন্দি ইসলামী সংগঠনের সাথে যুক্ত আছেন। হেফাজতে ইসলামী একটি কট্টরপন্থী ইসলামী সংগঠন, যার সদস্যদের বিরুদ্ধে অতীতেও হিন্দুদের নিপীড়নের অভিযোগ আছে। ২০১০ সালের জানুয়ারিতে চট্টগ্রামে জন্ম নেওয়া সুন্নি ইসলামপন্থী হেফাজতে ইসলামের মূল লক্ষ্যই ছিল শরিয়া আইনের অধীনে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবার দেখা যাক কি এই শরিয়া আইন। শরিয়া হল ইসলামের আইনি ব্যবস্থা যা ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন, সুন্নাহ এবং হাদিস, নবী মুহাম্মদের কর্ম এবং বাণী থেকে নেওয়া হয়েছে। শরিয়া আইন বা শরিয়তে মানুষ হিসেবে নারী ও পুরুষকে আলাদা হিসেবে বিবেচনা করা হয়। একইভাবে তাদের অধিকারের ক্ষেত্রেও রয়েছে ব্যাপক পার্থক্য। সমান অধিকারের কথা তো ছেড়েই দিন, নারীদের মৌলিক অধিকারও দেওয়া হয় না। আফগানিস্তান, যেখানে শরিয়া আইন চালু আছে, সেখানে কোনো ধর্মীয় স্বাধীনতা নেই। মহিলাদের পার্ক, পাবলিক ট্রান্সপোর্ট, জিম, বাগান সহ সমস্ত রকম সার্বজনীন স্থানে যাবার কোনো অধিকার নেই। মহিলাদের বোরখা বাদে অন্য কোনো পোশাক পরারও পারমিশন নেই। আর কেউ অন্যায় করলে তার অঙ্গহানি, পাথর মারা, বেতের বাড়ি ও মৃত্যুদণ্ড তো আছেই। এই শরিয়া আইনই বলবৎ করতে চাইছে হেফাজতে ইসলামের মতো কট্টর মৌলবাদী দলগুলি। সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারের এক ভিডিওতে এক মহিলাকে বোরখা না পরার অপরাধে তাকে মারধর ও কান ধরে উঠবোস পর্যন্ত করানো হয়। দলটি শেখ হাসিনা থাকাকালীনও শেখ হাসিনাকে বাধ্য করেছিল ধর্মনিরপেক্ষ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারা
তারা বাংলা পাঠ্যপুস্তক থেকে ধর্মনিরপেক্ষ বা অমুসলিম লেখকদের লেখা 17টি গল্প এবং কবিতা মুছে ফেলতে কর্তৃপক্ষকে বাধ্য করেছিল। এরপর 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনের জন্য দেশটি সফর করার পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়। হেফাজতে ইসলাম ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশের সফরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সংগঠিত এবং পরিচালিত করেছিল, যা গোটা বাংলাদেশকে হিংসা ও বিশৃঙ্খলার চাদরে জড়িয়ে ফেলেছিল। বাংলাদেশের বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রেন এবং বেশ কয়েকটি হিন্দু মন্দিরেও হামলা হয়। মোদীর চলে যাওয়ার পরেও হিংসা অব্যাহত ছিল। এই ব্যাপক হিংসা রিপোর্ট করার পরে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা স্বীকার করেছিল যে তারা ক্ষমতায় এলে বাংলাদেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। একই কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর একজন প্রভাবশালী নেতা মামুনুল হক স্বীকার করেছেন যে দেশে ইসলামপন্থী সরকার প্রতিষ্ঠা এবং আরেকটি তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য। ইসলামী অর্থের জোরে হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামীর মতো উগ্র ইসলামী দলগুলো ইসলাম প্রচারের নামে জঙ্গিবাদ প্রচার করে, আর এর বলি হয় বাংলাদেশের সংখ্যালঘুরা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এর আগেও 2013 সালে এবং 2021 সালের মার্চ মাসে এই কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলি দ্বারা ষড়যন্ত্র করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে কোনোভাবেই খাটো করা যাবে না। আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসা ঠেকাতে অন্যান্য ছাত্রদলের সাথে যান লড়িয়ে দিচ্ছে ইসলামী ছাত্র শিবির। বছরের পর বছর ধরে জামাত এবং ইসলামী ছাত্র শিবির উভয়ই 1971 সালের যুদ্ধের সময় থেকে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সহযোগিতা করে আসছিল এবং রাজাকার নামে পরিচিত ছিল। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাও করেছিল। এখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তার চীনা পৃষ্ঠপোষকদের বিক্ষোভ এবং বিদ্রোহের হাত দেখছে, যা শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। হাসিনা সরকারকে অস্থিতিশীল করার জন্য আইএসআই সমর্থিত জামায়াতে ইসলামী এই বছরের শুরুতে যথেষ্ট আর্থিক সহায়তা পেয়েছিল। এই তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ পাকিস্তানে পরিচালিত চীনা সংস্থাগুলি থেকে এসেছে বলে মনে করা হয়। বাংলাদেশ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে জিহাদি কাজকর্ম প্রচার সহ ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় জড়িত থাকার পর ইসলামী ছাত্র শিবির একটি বড় সময়ের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরদারির অধীনে ছিল। হাসিনা ক্ষমতায় ফেরার পর বিএনপি বয়কট ইন্ডিয়া নামে এক প্রচার শুরু করে। প্রচারের পেছনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে দায়ী করা হয়। মালদ্বীপে মোহামেদ মুইজ্জু যেভাবে শুরু করেছিলেন, প্রচার কিছুটা সে রকমই ছিল। বাংলাদেশের পক্ষে ভারতকে বয়কট করা কতটা সম্ভব তার একটি সম্পূর্ণ ভিডিও আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যেটি দেখতে ভুলবেন না। এবার টপিকে ফেরা যাক। ভারতীয় পণ্য বয়কটের লক্ষ্যে এই আন্দোলনের লক্ষ্য ছিল হাসিনার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থীদের খুশি করা। পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামী একটি উগ্রপন্থী দল যারা বাংলাদেশে শরিয়া আইন চায়। জামায়াতকে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তবে হাসিনা চলে যাওয়ায় বিএনপি ও জামাতের ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নৈরাজ্যের মধ্যে বাংলাদেশ আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা হল হিজবুত তাহরির বাহুত এর দ্রুত বাড়তে থাকা প্রভাব, যেটি একটি মৌলবাদী রাজনৈতিক সংগঠন যা ইসলামী খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং বিশ্বব্যাপী শরিয়া বাস্তবায়ন করতে চায়। হেফাজতে ইসলামের বা জামায়াতে ইসলামী মতো কট্টর মৌলবাদী দলের আসল লক্ষ্য হিন্দু সংখ্যালঘুদের ধর্ম পরিবর্তন করা অথবা দেশ থেকে বিতাড়িত করা। হিজবুত তাহরির বাহুত অনেক দেশে নিষিদ্ধ। 2009 সালের অক্টোবর মাসে বাংলাদেশেও নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু হাসিনা সরকারের পতনের পর এটি এখন আর নিষিদ্ধ নয়, কারণ এর সমর্থকেরা ঢাকা সমেত গোটা বাংলাদেশে মিছিল করছে এবং এর মতাদর্শ প্রচারকারী পোস্টারও পড়ছে। উল্লেখ্য, হিজবুত তাহরির এমন একটি সংগঠন যা সুপ্রতিষ্ঠিত এবং শিক্ষিত ব্যক্তিদের নিয়ে গঠিত। তারা বিদেশি কোম্পানিগুলোকে উৎখাত করার এবং অমুসলিম রাষ্ট্রগুলোর সাথে সমস্ত চুক্তি বাতিল করার ডাক দিয়েছে। পরিস্থিতি অনেক উদ্বেগজনক, কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে হুত এর সহানুভূতিশীলরা বসে আছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মহিলাদের সম অধিকারকেও তারা মান্যতা দেয় না। ইতিমধ্যে ভারতেও কিছু গোপন হুত অপারেটিভদের গ্রেপ্তার করা হয়েছে যারা তাদের নেটওয়ার্ক প্রসারিত করছে বলে মনে করা হচ্ছে। তাদের বেশিরভাগই শিক্ষিত এবং এরা ছাত্রদের মাধ্যমে তাদের প্রচার করে। গ্রেপ্তার করা হয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে। যদি বাংলাদেশে হুত আন্দোলন তীব্র হয় তাহলে ভারতেও এর প্রভাব পড়বে, কারণ ভারতের গোপন অপারেটররা বাংলাদেশের সাথে যোগ রাখার চেষ্টা করবে। আরব দেশ সমেত আমেরিকা ও ইউরোপের বহু দেশে হুত নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি AQIS বা আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তার অফিসিয়াল মিডিয়া আশাহাব মাধ্যমে তার নেতা ওসামা মাহমুদ 12 পৃষ্ঠার এক বিবৃতি প্রকাশ করেছে। আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হল ইসলামী জঙ্গি সন্ত্রাসী সংগঠন। আল কায়েদার একটি উপশাখা যার লক্ষ্য হল পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মায়ানমার ও বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে একটি ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা। বার্তায়
মাহমুদ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য। তিনি এটিকে এই অঞ্চলে ইসলামপন্থী এবং জিহাদিদের জন্য একটি উল্লেখযোগ্য জয় হিসাবে দেখছেন। আল কায়দা প্রধান বাংলাদেশের সকল ইসলামপন্থীদের নতুন সরকারে অংশগ্রহণ না করে এবং তার পরিবর্তে দেশে সম্পূর্ণ শরিয়া শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করার জন্য আহ্বান জানিয়েছেন। 2009 সাল থেকে হাসিনা ক্ষমতায় থাকাকালেও বাংলাদেশে কম বেশি হিন্দুদের ওপর বিক্ষিপ্ত হামলা হয়েছে, কিন্তু বিএনপি জামায়াতের বছরগুলো দুঃস্বপ্নের চেয়ে কোনো অংশে কম ছিল না। 2001 সালে বিএনপি জামায়াতের নির্বাচনী বিজয়ের পর প্রায় 6 মাস ধরে হিন্দুদের বিরুদ্ধে হিংসা করার একটা প্রচার চলে। পরবর্তীতে হিংসার তদন্তকারী একটি বিচার বিভাগীয় কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে যে হিন্দুদের বিরুদ্ধে প্রায় 18,000টি বড় অপরাধের ঘটনা ঘটেছে, প্রায় 1,000 হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে এবং 200 জন গণধর্ষণের শিকার হয়েছে, যখন প্রায় 5 লক্ষ হিন্দু ভয়ে ভারতে পালিয়ে গেছে। হিংস্রতার মাত্রা এতটাই ছিল যে হাসিনার 15 বছরও হিন্দু মানসিকতার দাগ সারতে পারেনি। 1971 সালে বাংলাদেশে যেখানে 23.1% হিন্দু বসবাস করত সেটা 2022 সালে নেমে এসেছে 7.95%। ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর আব্দুল বারাকাত তার সাম্প্রতিক প্রকাশিত বই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচারে লিখেছেন, আগামী 30 বছরে বাংলাদেশে কোন হিন্দু ধর্মাবলম্বী থাকবে না। গত 50 বছর ধরে চলা অত্যাচারের ফলে দেশ ত্যাগের হার সেটাই নির্দেশ করে। তার গবেষণা অনুসারে 1964 থেকে 2013 সাল পর্যন্ত ধর্মীয় নিপীড়নের কারণে প্রায় 1,13,00,000 হিন্দু বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। হাসিনা থাকাকালীন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা কিছুটা সুনিশ্চিত হলেও হাসিনা সরকার পতনের পর মৌলবাদী ও কট্টরবাদীদের প্রধান টার্গেট হয়েছে হিন্দুরা। হয় মুসলিম ধর্ম গ্রহণ করো না হলে বাংলাদেশ ছাড়ো। পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ও বিএনপির কট্টরবাদী জঙ্গিরা বাংলাদেশের বিভিন্ন স্থানে চাকরি করা সমস্ত হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করতে বাধ্য করেছে। আজিমপুর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল গীতাঞ্জলি বড়ুয়া পদত্যাগ করতে বাধ্য না হলে তাকে কলেজের গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে মৌলবাদী ছাত্ররা। শুধু তাই নয়, সব স্কুল কলেজে অন্য ধর্মের হলেও হিজাব পরেই আসতে হবে এমন ফতোয়াও জারি হয়েছে। এরই মধ্যে যেমন লক্ষ্মীপুরের রতন মজুমদার সাইফুল্লাহ নামে মুসলিম ধর্ম গ্রহণ করে কোনোরকমে চাকরি ও প্রাণ বাঁচায়। সাম্প্রতিক বন্যার সময়ও মুসলিম অধ্যুষিত অঞ্চলে ত্রাণ দেওয়া হলেও হিন্দুদের কোনো রকম ত্রাণ দেওয়া হয়নি। যেখানে ইসকন মন্দির থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে, অন্যান্য জায়গা থেকে হিন্দুরা ত্রাণ পেলেও সেই সব অভাগা হিন্দুরা পেয়েছে যাদের শরীর থেকে তাবিজ ও পবিত্র সুতা খোলা হয়েছে বা মুসলিম ধর্ম গ্রহণ করার কালেমা পড়েছে। প্রাণ রক্ষা করার তাগিদে অনেকে বাধ্য হয়েছে মুসলিম ধর্ম গ্রহণ করতে। বিএনপি লিডার শায়েদ আহমেদ প্রকাশ্যে হুমকি দিচ্ছে হিন্দুদের টর্চার করা হবে, আর না হলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তার দলের কর্মীরা বা মৌলবাদী জোটের সঙ্গীরা সেই কথাও রেখেছে। অজস্র হিন্দু বাড়ি, দোকান, মন্দির আগুন জ্বালিয়ে, পুড়িয়ে, ভেঙে ধ্বংস করা হয়েছে। গণেশ পুজোতে মসজিদের ওপর থেকে প্রতিমাতে জল দেওয়া হয়েছে। হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গা পূজাতে আজানের সময় আরতি বা শঙ্খ বাজানো বন্ধ রাখতে হবে বলে নির্দেশ জারি হয়েছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষ নীতির ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানেও ইসলাম ও ধর্মনিরপেক্ষতা পাশাপাশি অবস্থান করে। বাংলাদেশ সংবিধানের 12 অনুচ্ছেদ ধর্মনিরপেক্ষতা সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়, যেখানে অনুচ্ছেদ 2 এর এতে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করে। এখন 6 আগস্টের পর বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সাংবিধানিক বাধ্যবাধকতা বাতিল করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত কিনা তা নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, বিশ্বের সব দেশের মানবাধিকার নিয়ে কথা বলা আমেরিকা বাংলাদেশের হিন্দু নিধনের বেলায় চুপ কেন? আসলে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একই পৃষ্ঠায় নেই। আসলে বরাবরই বাংলাদেশ নিয়ে ভারতের উল্টো শিবিরে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঠেকানোর চেষ্টা করেছিল এবং তারপরে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলির পক্ষে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা বাংলাদেশের বিএনপি দলকে সমর্থন করেছে, যার শাসনকালে ভারত বিরোধী শক্তি বাংলাদেশকে একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনকে ভাঙতে যুক্তরাষ্ট্র বছরের পর বছর কাজ করেছে। বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের খবর বেরিয়ে আসছে যে বিএনপির খালিদা জিয়ার ছেলে, পাকিস্তানের আইএসআই ও জামাত মিলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের সার্বিক সহযোগিতায় এই চক্রান্ত করেছে। শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করতে লন্ডন ও সৌদি আরব অর্থায়ন করেছে।
শেখ হাসিনাও এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে তার পালিয়ে যাবার জন্য আমেরিকাকে দোষারোপ করছিল। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মে মাসের মাঝামাঝি ঢাকা সফর করেন এবং রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। জুন মাসেই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ। আফগানিস্তান হোক বা ইরাক, বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র যেই দেশেই গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে আর সেই সব দেশকেই ধ্বংসের মুখে ফেলেছে। একইভাবে ইমরান খান তার সরকার পতনের চেষ্টা করার জন্য আমেরিকাকে দোষারোপ করেছিলেন। নেপাল ও শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে ডোনাল্ড লুকেও রিপোর্ট করা হয়েছে। দেশব্যাপী হিংসা বিক্ষোভের পর তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে রয়েছেন ইউনুস। মোহাম্মদ ইউনুসের স্ত্রী ও ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করেন। এটা স্পষ্ট যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলা ও কাজ করলেও আমেরিকা সহজে বাংলাদেশে হাসিনা পরবর্তী সংকটের কথা স্বীকার করবে না। প্রতিবেশী হওয়ার কারণে কৌশলগতভাবে এবং নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যে কোনো ঝামেলা ভারতকে প্রভাবিত করতে পারে। যেখানে 13,000 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় যে কোনো সংকট তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। আমেরিকার মতো চীনও জল মাপছে। নিজেদের দেশে চীন তাদের দূতের সাহায্যে জামাত-ই-ইসলামীর কট্টরপন্থী নেতাদের সাথে মিটিং করছে, যেটা 14 বছরে প্রথমবার। প্রধানমন্ত্রী মোদী নবগঠিত অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। উল্লেখ্য, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সামরিক সহায়তা প্রদান করে, যা বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল। ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ বিভিন্ন চুক্তির অধীনে শুল্ক ছাড় এবং শুল্কমুক্ত অ্যাক্সেস থেকে উপকৃত হয়েছে। আফগানিস্তানের মতো পরিস্থিতিতে তারা সত্যিই বাস করতে চায় কিনা সেটা বাংলাদেশের জনগণেরই সিদ্ধান্ত। তারা কি শরিয়া আইন দ্বারা পরিচালিত দেশে বাস করতে চায়, কারণ বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এমন পরিস্থিতিতে 1.5 কোটি সেখানকার সংখ্যালঘুদের ও তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারা যেখানে কোনো অধিকার পাবে না এবং এমন পরিস্থিতিতে তারা নিজেদের জন্য এক টুকরো জমি চেয়ে আলাদাভাবে বসবাস করার দাবিও জানাতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।